স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সরকারি কৌশলী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন ভৈরব থেকে গ্রেপ্তার। আজই নেওয়া হতে পারে চট্টগ্রামে। এখন জনপদে নিয়ে রয়েছে বিস্তারিত। পরিবহনের পরিমাণ বাড়াতে পারি, আমাদের এই বন্দরের ভূমিকা অনেকাংশে বেড়ে যাবে বলে আমি মনে করছি। শেষ হয়েছে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ কাজ। খরচ ও সময় বাঁচায় বাড়ছে গুরুত্ব। অন্যদিকে ভোমরা বন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরে 1100 কোটি টাকার প্রকল্পে উঠেছে ধীরগতির অভিযোগ। এ নিয়েও এখন জনপদে রয়েছে বিস্তারিত। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও ভৈরব থানায় রাখা হয়েছে, তাকে নেওয়া হবে চট্টগ্রামে। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে তার অবস্থান শনাক্ত করা হয়। সে চট্টগ্রাম থেকে ট্রেনে ভৈরব গিয়ে স্টেশনে ঘোরাঘুরি করছিল। রাতে তার শ্বশুরবাড়ি মেথরপট্টিতে যাওয়ার কথা ছিল। চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা। তার বাড়ি চট্টগ্রামে হলেও হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পুলিশ জানায়, 26 নভেম্বর নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা দায়ের হয়। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেমনটি আমরা বলছিলাম, এই বিষয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সৃষ্টি হয়েছিল, সেখানে পুলিশের উপর আক্রমণ, সরকারি কাজে বাধা দান এবং একজন অ্যাডভোকেট জনাব সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার অভিযোগে বেশ কয়েকটি মামলা রুজু হয়েছে। বিশেষ করে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনকে এজাহার নামে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এই হত্যা মামলার 1 নম্বর এজাহার নামী আসামি চন্দন দাস, যিনি এই ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যান, গ্রেপ্তার এড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাদের কোতোয়ালি থানাধীন একটি বিশেষ টিম তাকে শুরু থেকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। গত রাত আনুমানিক 12টার দিকে ভৈরব থানা এলাকার মেথরপট্টি থেকে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ভৈরব থানা পুলিশের একটি টিম যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে তাকে তার শ্বশুরবাড়ি এলাকা থেকে এই চন্দন দাসকে গ্রেপ্তার করা সম্ভব হয়। আমরা এই গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণের সংক্রান্ত আরেকটি মামলা রয়েছে, তাকে আমরা এখন নিয়ে আসছি। তার বিরুদ্ধে পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়া হবে। সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে কমলা গেঞ্জি পরা যুবককে দেখেছিলাম, ভিডিওতে যে যুবক উনি কি সেই জি, আমরা এই ঘটনার পরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওটি আমরা বিশ্লেষণ করেছি। এই ভিডিও বিশ্লেষণপূর্বক জানা যায় যে এই ঘটনায় সরাসরি জড়িত রয়েছে এরকম আমরা বেশ কয়েকজন শনাক্ত করি এবং তার মধ্যে অন্যতম হচ্ছে সেই চন্দন দাস। আমরা আজকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত হত্যার সাথে জড়িত আমরা মোট 10 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলাম। এর মধ্যে 8 জনই হচ্ছে এজাহারনামীয় এবং মোট 2 জন আসছে তদন্তে প্রাপ্ত এবং বাকিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অন্যতম কোনো আসামি মানে এই মামলার কোনো অন্যতম আসামি আছে কিনা যাকে হয়তো খুব কাছাকাছি সময় গ্রেপ্তারের জন্য খুব বেশি সময় লাগবে না? আমরা যারা এই ভিডিও ফুটেজে যাদেরকে দেখা গিয়েছে আমরা তাদেরকে ইতিমধ্যেই শনাক্ত করেছি এবং বেশ কয়েকজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তারও করতে সক্ষম হয়েছি। বাকিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অতি দ্রুতই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি।
ওর ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ? জি, তার বিরুদ্ধে যেহেতু একটি হত্যা মামলা সহ পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এবং জিজ্ঞাসাবাদের যে আইনি প্রক্রিয়া রয়েছে রিমান্ড চাওয়া, সেই প্রক্রিয়াটা আমাদের এটা চালু থাকবে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার এই ঘটনার পিছনে তার কী মোটিভ ছিল, কেন ধরনের ঘটনা ছিল, কারা এর সাথে আরও জড়িত ছিল, সেই বিষয়গুলো বিস্তারিত জানা সম্ভব হবে। আমরা তাকে নিয়ে আসছি, যদি আমরা সম্ভব হয় অবশ্যই আইনি বিধিবিধান মেনে তাকে আদালতে সোপর্দ করা হবে। সামগ্রিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু দুটা মানে সম্প্রীতির একটা বিষয়, সম্প্রদায়কে ঘিরে বিষয়, পুরোপুরি আমরা যুক্ত ছিলাম চট্টগ্রামে, সেখানে আইনজীবী হত্যাকাণ্ডের প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়ে ব্রিফিং চলছিল। বাজারের শমশেরনগর বিমান বাহিনী রিক্রুট স্কুলে অনুষ্ঠিত হচ্ছে 52তম রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। চ্যালেঞ্জ মোকাবেলায় একটি অত্যাধুনিক, শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যে ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান, সুপরিসর পরিবহন বিমান, সামরিক সক্ষমতা সম্পন্ন আর্মড হেলিকপ্টার, উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং যুগোপযোগী সামরিক সরঞ্জাম। বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নতর এবং প্রশিক্ষণের উৎকর্ষ আনয়নের লক্ষ্যে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক কমব্যাট ট্রেনার, জেট ট্রেনার, ট্রান্সপোর্ট ট্রেনার, হেলিকপ্টার ট্রেনার, বেসিক ট্রেনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর। প্রযুক্তিগত উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটি দক্ষ জনশক্তির যোগান দিতে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান আধুনিক অধিক সংখ্যক বিমান সেনাকে শুধু প্রশিক্ষণ প্রদান নয়, প্রত্যেক প্রশিক্ষণার্থী থেকে জ্ঞান নির্ভর বিমান সেনা তৈরি করতে সক্ষম হবে বলে আমি আশা করি। অতি সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব জনবল, প্রযুক্তি ও কারিগরি দক্ষতা ব্যবহার করে F-7 যুদ্ধ বিমানের ওভারঅলিং আমরা নিজেরাই করতে সক্ষম হয়েছি। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো বেসিক ট্রেনের বিমান তৈরিও করতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশ বিমান বাহিনীর উদ্ভাবন ও কারিগরি সক্ষমতার পরিচয় বহন করে। ভবিষ্যতে বিমান বাহিনীর স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি একটি কার্যকর, দক্ষ ও আধুনিক বাহিনী হিসাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই মহেন্দ্রক্ষণে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, এবছর মহান বিজয় দিবসে প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রবর্তন করা হচ্ছে। এই উদ্যোগের ফলে বাংলাদেশ বিমান বাহিনীতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা বিমান সেনাদের পেশাদারিত্বকে সমৃদ্ধশালী করতে উৎসাহ প্রদান করবে বলে আমি বিশ্বাস করি। বিমান বাহিনীর 52তম রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিমান বাহিনী প্রধান। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেষ হয়েছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। এছাড়াও 3,25,000 বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজও চলছে পুরোদমে। বন্য খালাস ও পরিবহনের খরচ সময় কমানোর জন্য আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে বন্দরটি। আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এবং বাণিজ্য সম্প্রসারণে এই বন্দর বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জসিম পারভেজের প্রতিবেদন। দেশের তৃতীয় সমুদ্র বন্দরের প্রথম জেটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন চলছে আনলোডার এবং ক্রেন সহ অন্যান্য যন্ত্রাংশ স্থাপনের কাজ। ব্যাকআপ ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজও এগুচ্ছে দ্রুত গতিতে। শিগগিরই এই জেটিতেই সরাসরি ভিড়তে পারবে মাদার ভেসেল। In the last 4.5 years, we have overcome the many challenges, and right now we stand here very proudly to say we have already completed our main work. And right now the jetty is ready for the operation.
গত 27 নভেম্বর শেষ হয় জেটিটির নির্মাণ কাজ। 116 কোটি 94 লাখ টাকা ব্যয়ে 39,000 বর্গমিটারের জেটিটি নির্মাণ করে সিসিইসিসি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাংলাদেশি এবং চাইনিজদের সমন্বয়ে একটা বড় টিম এখানে কাজ করেছি। 3-24 ঘন্টা আমরা কাজ করে কাজটা সময় মতো শেষ করার আপ্রাণ চেষ্টা করেছি। মাদার ভেসেলগুলি সরাসরি এখানে আসতে পারবে, এখন তারা সরাসরি আনলোড করতে হবে। এতে অনেক টাকা আমাদের দেশের জন্য সাশ্রয় হবে এবং রোড এবং ব্রিজের কাজও শেষ হয়ে যাচ্ছে। দেশের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারের সঙ্গে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পায়রা বন্দর। নতুন নির্মিত জেটিতে একই সঙ্গে 200 মিটার দৈর্ঘ্যের 3টি জাহাজ নোঙর করতে পারবে। পণ্য খালাস করে সড়ক পথে ও নৌপথে কম সময়ে অল্প খরচে পণ্য পরিবহন করা যাবে। বাংলাদেশের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থানরত এই পায়রা বন্দর থেকে আমরা ইনল্যান্ড কোস্টারের মাধ্যমে আমাদের যদি সার বিসিএসের মাধ্যমে যে খাদ্য, বিএডিসির মাধ্যমে যে খাদ্য, এইসব যদি আরও পরিবহনের পরিমাণ বাড়াতে পারি, আমাদের এই বন্দরের ভূমিকা অনেকাংশে বেড়ে যাবে বলে আমি মনে করছি। 2013 সালে বন্দরটি নির্মাণ শুরু হয় এবং অপারেশনাল কার্যক্রম শুরু হয় 2016 সালে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 101টি মাদার ভেসেল এবং 882টি লাইটার ভেসেলের মাধ্যমে পণ্য খালাস করে বাণিজ্যিক কার্যক্রম গতিশীল রেখেছে সম্ভাবনাময় বন্দরটি। জেটিটি পুরোপুরি চালু হলে এই বন্দরের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে বলে মত অর্থনৈতিক বিশ্লেষকদের। এখন কলাপাড়া। এদিকে সাতক্ষীরার ভোমরা বন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরে 1100 কোটি টাকার প্রকল্পে ধীর গতির অভিযোগ। প্রায় 57 একর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা। বন্দর কর্তৃপক্ষ বলছে 10 একর জমি অধিগ্রহণ সহ অবকাঠামো উন্নয়নে কাজ শুরু হয়েছে। প্রত্যাশা, প্রকল্পের কাজ শেষ হলে বদলে যাবে ভোমরা বন্দরের চিত্র। আহসান রাজীবের প্রতিবেদন। 1996 সালের 15 এপ্রিল মাত্র 16টি পণ্য আমদানির অনুমতি নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, যা পূর্ণাঙ্গ রূপ পায় 2013 সালে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে এবছরের 29 আগস্ট এই বন্দর দিয়ে গুঁড়োদুধ ছাড়া সব পণ্য আমদানির অনুমতি দেয় এনবিআর। এরপর থেকেই বন্দরে বাড়ছে আমদানি রপ্তানি। ভোমরা বন্দর থেকে ভারতের কলকাতার দূরত্ব মাত্র 40 কিলোমিটার। এজন্য অল্প সময় ও খরচে পণ্য পরিবহনের সুযোগ থাকায় আমদানি রপ্তানিতে এই বন্দরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যবসায়ীদের কাছে। এখান দিয়ে আগে পেঁয়াজ সহ কিছু কাঁচা পণ্য ও পাথর আমদানি হলেও এখন আলু, চাল সহ নতুন নতুন পণ্যের আমদানি বেড়েছে। সেই সাথে বাড়ছে পণ্যবাহী ট্রাক চলাচলও। তবে বন্দরটিতে এখনও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হওয়ায় এই সুযোগ ঠিকমতো কাজে লাগাতে পারছে না ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস দরকার, একটা পুলিশ ফাঁড়ির দরকার, তারপর একটা আছে হাসপাতাল দরকার। পার্কিংয়ের ভিতরে তো এমনি তো পানি জমে, পার্কিংটা একটু সৌন্দর্য হবে। আর তারপর ওপাশে তো একটা পার্কিং হচ্ছে, ওটাও সৌন্দর্য হয়ে যাবে। এখানে যেন পেঁয়াজ, আদা, অন্যান্য কাঁচামাল আমদানি ফল হয়, এগুলো হলে তো মনে করেন যে সবাই তো সুবিধা থাকে। পার্কিং ভালো হলে ব্যবসাও ভালো হবে। গুরুত্বপূর্ণ বিবেচনায় ভোমরা স্থলবন্দরের সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে 1100 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে বন্দর কর্তৃপক্ষ। এর আওতায় বন্দরে অধিগ্রহণ করা হবে 67 একর জমি, যার মধ্যে 10 একর অধিগ্রহণ করা হলেও বাকিটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। জমি অধিগ্রহণ হয়েছে, কিন্তু তাদের সাথে পরবর্তী কার্যক্রম এখনো পর্যন্ত কোনো রকম তারা কোনো কিছু করেনি। তারপরে যে আমাদের যে পার্কিংটা যে বালু ভরাট হচ্ছে, সেখানেও কাজের অনেক ধীর গতি। ওয়্যার হাউস 2টা শেড আছে, সেক্ষেত্রে এখানে কিপিং লাইসেন্স এখনও দেওয়া হয় নাই। তো যার কারণে এখনও আমরা স্থল বন্দরের যে ফ্যাসিলিটি, যে সুযোগ সুবিধাগুলো এখনও পর্যন্ত আমাদের আমদানিকারকরা পায় নাই। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরে ওয়্যার হাউস, শেড, ট্রান্সশিপমেন্ট ও পার্কিং ইয়ার্ড, আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হলে আমূল বদলে যাবে ভোমরা স্থলবন্দর। ইতিমধ্যে আমাদের 10 একর জমি অ্যাকোয়ার হয়েছে, আরও 60.83 জমি, 60 একর জমি অ্যাকোয়ারের পর্যায়ে আছে। এগুলো ডেভেলপ হওয়ার পরে আমাদের 100% সমস্ত মালামাল আমদানি হবে মনে। জায়গা যেগুলো একার হয়ে গেছে সেই জায়গাগুলো কাজ করতে গেলে টেন্ডারগুলো সব কটাই হওয়ার দরকার। এখন যেগুলো আছে সেইগুলো দিয়ে আমরা আপাতত কিছু আইটেম আমরা ইম্পোর্ট করতে সক্ষম হচ্ছি।
বন্দর কর্তৃপক্ষ বলছে বরাদ্দের পুরো টাকা পেলে চলমান এই প্রকল্পের কাজ 2026 সালের জুন মাসে শেষ হতে পারে। তখন বছরে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব আয় বাড়বে বলেও জানান কর্মকর্তারা। যেহেতু ভোমরা কাস্টম হাউস হচ্ছে, সুতরাং এখানে বন্দরের সক্ষমতা বাড়ানোটা অত্যন্ত প্রয়োজন এবং সকল পণ্য আমদানির যে অনুমোদন হয়েছে এনবিআর থেকে, এ কারণে অনেক পণ্য আমদানি হবে, সুতরাং বন্দরের সক্ষমতা বাড়ানোটা অপরিহার্য হয়ে পড়েছে। এ লক্ষ্যে স্থলবন্দর কর্তৃপক্ষ প্রায় 1100 কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নিয়েছে। এই প্রজেক্টের আওতায় ইতিমধ্যে আমাদের 10 একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেছে। পাশাপাশি আমাদের আরও 57 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় শেষের পথে এবং আমরা আশাবাদী আগামী 5-6 মাসের মধ্যেই হয়তো আমরা সেটা বুঝে পাবো। ভোমরা স্থলবন্দরের সাথে সামঞ্জস্য রেখে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের উন্নয়নের কাজে হাত দিয়েছে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ট্রেন পরিচালনায় রানিং স্টাফ, এলএম, গার্ড ও টিটি সংকটে ময়মনসিংহ থেকে চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুরের দেওয়ানগঞ্জ রুটের যাত্রীরা। এই বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, গত 4 দিন যাবৎ লোকাল ট্রেন চলাচল বন্ধ। নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই ট্রেন চলাচলটি স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? মুক্তি, লোকাল ট্রেনগুলো যে বন্ধ রয়েছে সেই ট্রেনগুলোকে চালু করার জন্য এখন পর্যন্ত আমরা রেলওয়ের কোনো পদক্ষেপ দেখিনি, অর্থাৎ দৃশ্যমান কোনো পদক্ষেপ এটি যাত্রীরাও যেমন দেখতে পাচ্ছেন না, আমরাও পাচ্ছি না, বা যাদের কারণে মূলত এই সংকটের সৃষ্টি হয়েছে রানিং স্টাফ, তারাও কিন্তু কিছু বলতে পারছেন না। বিশেষ করে আজকে 4 দিন যাবৎ এই ময়মনসিংহ রেল স্টেশন থেকে লোকাল ট্রেন, যে ট্রেনগুলো ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ এবং জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত চলাচল করে 8 জোড়া লোকাল ট্রেন, এই ট্রেনগুলো কিন্তু আজকে 4 দিন যাবৎ বন্ধ রয়েছে এবং ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী ভাওয়াল মেইল ট্রেন সেটিও বন্ধ রয়েছে রানিং স্টাফদের সংকটের কারণে। এবং এখানে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে যারা রানিং স্টাফ রয়েছেন তারা দীর্ঘদিন যাবৎ মাইলেজ সুবিধার জন্য আন্দোলন করছিলেন। বিশেষ করে 2022 সালে যাদেরকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে রানিং স্টাফ, তারা কিন্তু মাইলেজ সুবিধা পাচ্ছেন না এবং 2021 সালে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে যারা রেলওয়েতে রানিং স্টাফ হিসাবে চাকরি করছেন, যারা মাইলেজ সুবিধা পাচ্ছেন, তাদের পেনশনে তাদের যে মাইলেজ সুবিধার একটি অংশ যোগ হয় সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, যার কারণে রানিং স্টাফরা আন্দোলনে আছেন এবং তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন, তাদের কাজ হচ্ছে না। যার কারণে এখন যারা রানিং স্টাফ রয়েছেন তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন যে নির্ধারিত যে 8 কর্মঘণ্টা রয়েছে এর বাইরে তারা ডিউটি করবেন না এবং এই ডিউটি না করার কারণে 4 দিন যাবৎ কিন্তু এই রানিং স্টাফদের একটি চরম সংকট তৈরি হয়েছে এবং এই সংকটের কারণে লোকাল ট্রেনগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবং যারা আন্দোলনকারী আছেন বা রানিং স্টাফ, তারা যেটি বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি মাইলেজ সুবিধা চালু এবং পেনশনের যে মাইলেজ যে সুবিধাটা তারা পেনশনে বা আনুতোষিকে পেতেন, সেই সুবিধাটি চালু না করা পর্যন্ত কিন্তু তারা কাজে যোগ দেবেন না। যার কারণে এই ময়মনসিংহের থেকে যে 8 জোড়া লোকাল ট্রেন সেগুলো বন্ধ রয়েছে এবং এর কারণে কিন্তু যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা দেখেছি যে বিশেষ করে যে রুটগুলোতে লোকাল ট্রেন চলাচল করে এইগুলোতে কিন্তু বাস সুবিধা বা অন্যান্য গণপরিবহনের সুবিধা অনেক কম, যার কারণে একমাত্র এই লোকাল ট্রেনগুলোই এই অঞ্চলে চলাচলকারী মানুষের একমাত্র ভরসা, যার কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তবে ঠিক কবে নাগাদ এটি চালু হবে এটি কিন্তু কেউই বলতে পারছেন না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। পুলিশ সদর দপ্তরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আইজিপি বাহারুল আলম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আরেকটু এগিয়ে যাব। সরি, আমি তো পুরোটা এখনো আই এম নট ইন পিকচার। আমার মনে হয় খালেদ আসলে জিয়াউল হকের বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু লিগ্যাল স্ট্যাটাস কিন্তু আগের মতোই, মানে কোর্ট থেকে এসে তার যে মামলা আছে কোনো খালাস বা এরকম কিছু কিন্তু এখনো হয়নি। সেটা থেকে যখন যদি সে খালাস হয় সে অনুযায়ী ব্যবস্থা হবে, আর যদি সে কনভিক্টেড হয় সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আপাতত আমাদের আসলে বাইরে কোনো তথ্য নেই। আমি প্রতিদিনের বাংলাদেশের কাজ করি। আমি সাবি আমার প্রশ্নের সত্যতা বলতে চাই।
পুলিশ সদর দপ্তরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন আইজিপি বাহারুল আলম। আমরা সরাসরি এতক্ষণ ছিলাম সেখানে। ময়মনসিংহের মাঝে মাঝে অগ্রহায়ণের পাকা ধান, আর সেই ধান কাটা মারাইয়ে ব্যস্ত কৃষক। তবে আকস্মিক বন্যায় এবার জেলার ক্ষতি 26,090 হেক্টরের রোপা আমন। ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি প্রণোদনা বাড়ানোর তাগিদ কৃষকদের। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। অগ্রহায়ণের মধ্য দুপুর, চলছে ধান কাটার বিরতি। ক্লান্তি দূর করতে সুরের খেলা জমেছে কৃষক আব্দুল করিম মিয়ার গলায়। জীবন জয়বন করব দান, এক বালিশে রাইকা মাতা। ময়মনসিংহে প্রত্যন্ত জনপদের চারপাশে টইটম্বুর আমন ধান। সেই কাকডাকা ভোর থেকেই ধান কাটায় ব্যস্ত কৃষকরা। মাঠে ধান কাটা উৎসব, মিশে আছে কৃষকের শ্রম আর ঘামে মাখা বিষাদও। 3 সন্তানের পিতা গোলাম মোস্তফা এবার নিচু 10 কাঠা জমিনে আবাদ করেছিলেন আমন ধান। তবে সবশেষ বন্যায় পুড়েছে তার কপাল। সারা বছরের খাবারের জোগান নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। অন্যের জমিতে ধান কেটে আপাতত মিটছে রুটি রুজির জোগান। ধান করাটাই খুব লস, মানে কৃষকের কোনোভাবেই পোষায় না। সারের দাম বেশি, বিষের দাম বেশি, কামলা তো পাই না। এবার আকস্মিক বন্যার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট সহ কয়েকটি উপজেলার ফসলি জমি। এছাড়া অনেক ধান ক্ষেত রেহাই পায়নি পোকার আক্রমণ থেকে। এই অবস্থায় বেড়েছে কৃষি উপকরণের দাম। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি প্রণোদনা বাড়ানোর তাগিদ চাষিদের। বীজের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, যার ফলে আমরা মানে কৃষি উৎপাদন করে মানে ধানের দামটা ওই পরিমাণে পাইতেছি না। পানি বাইরেছে এবং পোকার খুব দুর্ঘটনা, একেবারে রীতিমতো পোকা। এই সমস্যা এদের লাভবান না কোনো রকম। সারগুলো অল্প দামে কিনতে পারি, কীটনাশক অল্প দামে কিনতে পারি, তাহলে আমাদের ফসলগুলো করতে একটু সুযোগ সুবিধা হবো, আমরা একটু আইনতি করতে পারবো। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে বড় মৌসুমে সার, বীজ, সরিষা সহ বিভিন্ন প্রণোদনা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। আমরা আশা করতেছি যে এবার বড় মৌসুমে যে ধান আমাদের দেওয়া হচ্ছে সরকারিভাবে, আমাদের কৃষি ডিপার্টমেন্ট আপনার হাইব্রিড বীজ দেওয়া হচ্ছে প্রণোদনা হিসেবে, যাতে আমরা আমনের সেই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারি। ময়মনসিংহে এবার রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল 2,68,490 হেক্টর। ক্ষয়ক্ষতি বাদে 2,62,000 হেক্টরের ধান পাবেন কৃষকরা। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। নওগাঁয় আমনের ভরা মৌসুমেও কমছে না চালের দাম। 55 টাকার নিচে মিলছে না কোনো চাল। এ নিয়ে আরো জানাতে পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, আমনের ভরা মৌসুমেও চালের দাম কেন কমছে না, বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনি জানেন যে খাদ্য শস্য উদ্ভিদ উত্তরের বৃহৎ জেলা নওগাঁ, আর এই জেলায় এখন আমনের ভর মৌসুম। আমনের ভর মৌসুম হলেও আসলে চালের বাজার তেমন কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। এখানে আসলে 55 টাকা নিচে কোনো চাল বিক্রি হচ্ছে না। যদি নওগাঁ পৌর খুচরা চাল বাজারের কথাই বলি, এখানে কাটারি বুক চাল বিক্রি হচ্ছে সর্বোচ্চ 72 থেকে 75 টাকা, জিরাশাইল 68 থেকে 70 টাকা, সুবর্ণলতা চাল বিক্রি হচ্ছে 65 থেকে 66 টাকা, বিআর 28 এবং 29 চাল বিক্রি হচ্ছে 60 থেকে 64 টাকা কেজি পর্যন্ত, এবং স্বর্ণা মোটা জাতের 5 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি পর্যন্ত। এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু আমন ধান কাটামাড়াই প্রায় 25 দিন হলো শুরু হয়েছে এবং ভর মৌসুম, এইসব ধান হাটে বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে, অর্থাৎ বলা যায় যে 1300 থেকে 1350 টাকা মন পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু কৃষকরা আসলে কম পরিমাণ ধান বাজারে নিয়ে আসছেন এবং বলা যায় যে এই ধানের কৃষকদের তুলনায় ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে ধান কিনতে গিয়ে ধানের দাম বেশি দিয়েই কিনতে হচ্ছে, যার কারণে এর প্রভাব আসলে চালের বাজারে পড়ছে। তারা বলছেন যে ধান বেশি দামে কিনতে গিয়ে যেমন খরচ বেশি হচ্ছে এবং উৎপাদন বা চাল উৎপাদন করতে গিয়ে খরচ বেশি হচ্ছে, যার কারণে আসলে খুচরা বাজারে তারা কম দামে চাল বিক্রি করতে পারছে না। এই কারণে আসলে চালের দাম গত 1 মাস ধরে স্থিতিশীল থাকলেও বেশ চড়াই বলা যায়। আর ব্যবসায়ীরা
আরও বলছেন যে চালের দাম কমতে আরও প্রায় 1 মাস সময় লাগতে পারে। তারা বলছেন যে বাজারে যদি ধানের সরবরাহ স্বাভাবিক হয় বা বেশি আসে তাহলে ধানের দাম কমে আসবে এবং চালের দামও কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে খুচরা চাল বাজার থেকে সবশেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন নওগাঁ থেকে। বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণ ও কৃত্রিম প্রজননে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সফলতা। পুকুরে চাষ করেও মেটানো যাবে দেশীয় ছোট মাছের চাহিদা। দখল দূষণে মৃতপ্রায় বরিশাল শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট বড় খালগুলো বারবার উদ্যোগ নেওয়ার পরও মিলছে না কাঙ্ক্ষিত ফল। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, নগরীর মৃতপ্রায় যে খালগুলো রয়েছে সেগুলো প্রাণ ফেরাতে এখন পর্যন্ত কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই যে উদ্যোগগুলো আসলে নেওয়া হয় সেগুলো আসলে কোনো কাজে আসছে না কেন? মুক্তি, একটু জানিয়ে রাখি যে বরিশাল নগর জুড়ে প্রায় 90-এর দশকের আগ থেকে 46টি খালের অস্তিত্ব ছিল এবং তারপরে 23টি খালের অস্তিত্ব পাওয়া যায়। সেগুলো হারিয়ে যেতে যেতে বর্তমানে কিন্তু 6 থেকে 7টি খালের অস্তিত্ব আসলে রয়েছে, তাও প্রায় মৃতপ্রায়। এবং জেলা প্রশাসনের যেই আসুক না কেন সেই কিন্তু প্রথমে বরিশাল নগরীর এই খালগুলোর উদ্যোগ নেয় খালগুলো পরিষ্কার কিংবা খননের, তবে তার কোনো কার্যকরী পদক্ষেপ কিংবা কার্যক্রম আসলে পরবর্তীতে দেখা যায় না, যে কারণে এই খালগুলোর কিন্তু এই অবস্থা। আমি এই মুহূর্তে রয়েছি নতুন বাজার এলাকায়, যেখানে এই জেল খালটি আসলে কীর্তনখোলা নদী থেকে বহমান হয়ে বরিশাল নগরের নতুল্লাবাদ এলাকায় একটি অংশ চলে গেছে এবং আরেকটি অংশ কিন্তু লাকুটিয়া এলাকায় চলে গেছে। সেই খালের অবস্থায় এইমাত্র দেখছেন যে আসলে দখল দূষণে প্রতিনিয়তই কিন্তু খালগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং বাসাবাড়ির ময়লা আবর্জনা, সুয়ারেজ লাইন, এছাড়া দোকানপাট এবং অবৈধভাবে যে স্থাপনাগুলো গড়ে উঠেছে তার কারণেই কিন্তু আসলে খালগুলোর অস্তিত্ব ফিরিয়ে আনা যাচ্ছে না। এবং একই সাথে জেলা প্রশাসন কিংবা সিটি কর্পোরেশন থেকে বারবার উদ্যোগ নেওয়া হচ্ছে, তারপরও আসলে তারা পরিষ্কার করে যাওয়ার পরপরই কিন্তু এই খালগুলো আবারও সেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তারা বলছেন যে তারা আসলে তাদের পক্ষ থেকে কাজ করছেন এবং নগরবাসী যদি সচেতন না হয় তাহলে এই খালগুলো আসলে ফিরিয়ে আনা সম্ভব হবে না, কারণ তারা যদি প্রতিনিয়ত এরকম ময়লা ফেলে এই খালগুলো নষ্ট করে ফেলে তাহলে এই অস্তিত্ব আসলে টিকিয়ে রাখা কিছুটা কঠিন হবে বলেও তারা মনে করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে কিছুদিন আগেও কিন্তু এই খালটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছিল, তার 2-3 মাসের মধ্যেই কিন্তু আবার সেই আগের অবস্থায় ফিরে গেছে। এবং এর পাশেই আরেকটি খালেও কিন্তু আসলে কিছুদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাল পরিষ্কার করা হচ্ছে, এই মুহূর্তেও করা হচ্ছে, তবে সেই খালের আসলে যে খনন করে মাটিগুলো কিন্তু খাল পাড়েই রাখা হচ্ছে, যেগুলো বিভিন্ন সময়ের বৃষ্টিতে আবার সেই খালেই নেমে যাচ্ছে, যার কারণে খালের যে গভীরতা সেটি কিন্তু আসলে পূরণ হচ্ছে না কিংবা খালের আবার ভরাট হয়ে যাচ্ছে এবং অবৈধ স্থাপনা কিছুদিন পরপর তারা কিন্তু আবার স্থাপন করছে, সেগুলো তুলে ফেললেও আবারও সেই জায়গায় কিন্তু ফিরে যাচ্ছে, যার কারণে এই খালগুলো উদ্ধার করা যাচ্ছে না, যার কারণে নগর জুড়ে কিন্তু ইদানিং জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টি এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের কারণে বিলুপ্তির পথে দেশীয় ছোট মাছ। স্বাদুপানির 143 প্রজাতি মাছের মধ্যে 64টি প্রজাতিই এখন সংকটে। তবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্রের উদ্যোগে বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণ ও কৃত্রিম প্রজননে এই সফলতা। পুকুরে চাষ করেও মেটানো যাবে দেশীয় ছোট মাছের চাহিদা। সাইফুল সাগরের ছবিতে জানাবেন রাজীব সেলিম। গ্রামে বেড়ে ওঠা শিশুদের অন্যতম আনন্দের স্মৃতি মাছ ধরা। শুষ্ক মৌসুমে খালবিলের পানি কমে যখন তলানিতে থাকে তখন শিশুরা দল বেঁধে মাছ ধরতে নামে। মেনি বা ভেদা মাছ দিয়েই হাতেখড়ি হতো শৈশবে মাছ শিকারের। কিন্তু ভেদাসহ স্বাদুপানির প্রায় 64 প্রজাতির ছোট মাছ এখন বিলুপ্তির পথে। পুঁটি, ট্যাংরা, খলসা, সাতেন এগুলো পাওয়া যায়, ভেদা মাছ পাওয়া যায় না। যদি কেউ পাওয়া যায় তাহলে আমরা দেখতে যাই। চান্দা, ভেদা মাঝে মাঝে পাই, মাংসের দেখাই। বাতাসি, পেয়ালি, মেনি বা ভেদা
এই মাছগুলো আর শিকারীদের জালে ওঠে না। নানান কারণেই বিলুপ্ত হয়ে যাচ্ছে এই মাছগুলো। বিলুপ্তপ্রায় এই মাছগুলো সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করেছে সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা। পোনা উৎপাদনে সফলও হয়েছেন তারা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্রের একটি পুকুরে ভেসে বেড়াচ্ছে বিলুপ্তপ্রায় খরশলা মাছ। এই পুকুরগুলোতে খরশলার মতো ১৯ প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণ করা হয়েছে। নদী, নালা, খালবিল থেকে মাছগুলো হারিয়ে গেলেও প্রজননের মাধ্যমে এখান থেকে আবারও পোনা সরবরাহ করা যাবে। তাছাড়া এই মাছগুলো পুকুরে চাষ করেও মেটানো যাবে ছোট মাছের চাহিদা। প্রকৃতিতে এই মাছগুলো এখন বাজারে গেলে খুবই কম দেখতে পাওয়া যায়। আগে এগুলা প্রাচুর্যতা প্রচুর ছিল। তো আমাদের চেষ্টা হচ্ছে যে এই ৪০টা মাছ যখন আমরা চাষি পর্যায়ে পর্যাপ্তভাবে আমরা সম্প্রসারণে নিয়ে আসতে পারবো, তখন আমাদের এই ৪০টা মাছ বাজারে পাওয়া যাবে এবং জনগণ এটা সুফল প্রত্যক্ষ করবে। একক চাষ না করে দেখা যাচ্ছে যে সেটা হয়তো হাইলি গ্রোথ সেটার কম, অন্যান্য মাছের সাথে সমন্বিতভাবে করেও কিন্তু করা সম্ভব। যে কোনো চাষি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তারা যখন যোগাযোগ করে, সেইটার যেই সময় আমাদের পোনা যেটা থাকে সেইটা কিন্তু আমরা সরবরাহ করে থাকি। জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টি, ফসলে ব্যবহার করা কীটনাশক সহ বিভিন্ন কারণে এই মাছগুলো হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে। পুকুরে চাষ করা গেলেও পরিবর্তন হতে পারে মাছের প্রজনন ক্ষমতা, স্বাদ ও রং। তাই প্রাকৃতিক জলাশয় থেকে যেন এই মাছগুলো হারিয়ে না যায়, সেজন্য প্রতি বছর খালবিলে ছাড়া হয় বিলুপ্তপ্রায় মাছের পোনা। একেবারে ওই মাছটা হারিয়ে গেছে, তখন আমরা গবেষণা করে আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে সেই মাছটা আবার পোনা উৎপাদন করে আমরা প্রকৃতিতে ছেড়ে দিব। বাংলাদেশের কোথাও ভেদা মাছ নেই, কিন্তু আমাদের এখানে আছে। এই ভেদা মাছটা আমরা যেমন প্রত্যেক বছরেই রক্তদহ বিলে আমরা ৫০,০০০, ১ লাখ পোনা ছেড়ে দিই, যেন প্রকৃতিতে ওইটা থাকে। স্বাদুপানির ২৬০ প্রজাতির মাছের মধ্যে ছোট মাছ ১৪৩ প্রজাতির। তার মধ্যে ৬৪ প্রজাতির ছোট মাছ বিলুপ্তির পথে। রাজীব সেলিম, এখন, বগুড়া। যশোরে চলছে ২ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য মেলা। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি আয়োজিত এই মেলায় যশোরের উদ্যোক্তাদের তৈরি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য স্থান পেয়েছে। এ নিয়ে আরও জানাতে শহরের RN রোড নতুন বাজার মাঠ থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, মেলায় কতগুলো স্টল রয়েছে জানাবেন এবং সেখানে কি কি পণ্য পাওয়া যাচ্ছে? আমরা দেখেছি যে মেলায় প্রায় ৫০টি স্টল রয়েছে। সেই স্টলগুলোতে বিভিন্ন পণ্য রয়েছে, বিশেষ করে দেশীয় যে পণ্যগুলো রয়েছে। আমরা দেখেছি যে ইট ভাঙা যে খোয়া ভাঙা মেশিন, সেটি অর্থাৎ পাথর ভাঙা মেশিন রয়েছে, ধান ভাঙানো মেশিন রয়েছে, ধান রোপণ করা মেশিন রয়েছে, বিশালি কাটা এবং মেশিন রয়েছে, পানি তোলা পাম্প যে রয়েছে। এই ধরনের আসলে দেশীয় যে পণ্যগুলো রয়েছে সেই মেশিনগুলো কিন্তু এখানে আমরা দেখছি রয়েছে এবং এই মেশিনগুলো তারা বিভিন্নভাবে বিক্রি করছে। এখানকার যে পণ্য রয়েছে, বিশেষ করে খোয়া ভাঙা মেশিন, সেটি কিন্তু বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। এখানকার যে লাইট ইঞ্জিনিয়ারিং যে শিল্পটি রয়েছে, এখান থেকে প্রায় প্রতি বছরে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার একটি বাজার রয়েছে। সেখান থেকে এই পণ্য কিন্তু বিক্রি কিনি হয়। আমরা মেলা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এই আয়োজনটি তারা করেছেন যে বিক্রি এটি সম্প্রসারণের জন্য এবং যে মেলার যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ যে নতুন নতুন যে মেশিনগুলো তারা নিজ হাতে তৈরি করেন, প্রযুক্তিতে তারা তৈরি করেন, সেগুলো যে সাধারণ মানুষ রয়েছেন যারা ক্রয় করবেন তাদের মাধ্যমে জানানো কিন্তু এই মেলাটি তারা করেছেন। তো ২ দিনব্যাপী মেলার আজকে শেষ দিন। গতকালকে আমরা দেখেছি যে বিকালে যে প্রচুর ভিড় হয়েছিল, এখানে সাধারণ মানুষ যারা মেলা দেখতে এসেছিল এবং নতুন নতুন যে মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে তারা এসেছিলেন। আজকেও সকাল থেকে আমরা দেখছি যে মানুষ আসছে, দেখছে এবং বিক্রি কিনি হচ্ছে। আমরা কর্তৃপক্ষ কথা বলেছিলাম, তারা বলছে যে ২ দিনে প্রায় ২০ লাখ টাকার বিক্রি কিনি হবে এবং এখান থেকে বিভিন্ন অর্ডারও তারা পরবর্তীতে তারা সেল করতে পারবেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ এই মেলার। নরসিংদীতে শুরু হয়েছে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। ৩১টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়েছে জেলার বিভিন্ন কলেজ। এ নিয়ে আরও জানাতে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, জানাবেন যে
মুক্তি কয়েকদিন ব্যাপী চলবে এবং এতে কয়টি কলেজ অংশ নিয়েছে? জি মুক্তি, আপনি যেমনটি বলছিলেন যে নরসিংদীতে শুরু হয়েছে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। আজ সকালে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুস্তাক আহমেদ ভূঁইয়া এই আন্তঃ কলেজ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ইতিমধ্যে কিন্তু ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম খেলা শুরু হয়েছে নরসিংদী সরকারি কলেজ বনাম নরসিংদী পলাশ থানা সেন্ট্রাল কলেজের মধ্যকার। ইতিমধ্যে ফুটবল খেলাটি চলছে। তো এখানে সব মিলিয়ে ছেলে মেয়ে মিলিয়ে মোট 31টি ইভেন্ট রয়েছে। 31টি ইভেন্টে 40টিরও বেশি কলেজ আসলে এখানে অংশ নিয়েছেন এই খেলাটিতে এবং এটি টানা 15 দিন ব্যাপী চলবে এমনটাই আমাকে জানিয়েছেন আয়োজকরা। তো এখানে আসলে ফুটবল খেলা ছাড়াও ক্রিকেট রয়েছে, হ্যান্ডবল রয়েছে, ভলিবল রয়েছে, মোট 5টি খেলা আসলে এখানে রয়েছে। তো এই খেলাকে ঘিরে কিন্তু নরসিংদী যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ কলেজ রয়েছে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বেশ উন্মাদনা কাজ করছে। সকল স্তরের শিক্ষার্থী শিক্ষকরা আসলে এখানে জড়ো হয়েছেন এই খেলাকে উদ্দেশ্য করে। নতুন প্রজন্ম যাতে আসলে খেলাধুলার মুখী হয়, মাদক সহ অন্যান্য যেসব অপরাধ রয়েছে সেগুলো থেকে যাতে দূরে থাকতে পারে সেই উদ্দেশ্যে মূলত এই খেলার আয়োজন, এমনটাই আসলে এখানকার প্রধান অতিথি সহ আয়োজক যারা রয়েছেন, আয়োজক কমিটির সদস্যরা আমাকে জানিয়েছেন। তো খেলোয়াড়বৃন্দ যারা রয়েছেন তাদের সাথেও আমার কথা হয়েছে, তারাও আসলে বেশ উচ্ছ্বাস নিয়ে আসলে খেলায় অংশগ্রহণ করছেন। আরেকটি বিষয় আসলে লক্ষণীয় বলা যায়, যেখানে ছেলেদের পাশাপাশি নারীরাও কিন্তু আসলে খেলায় অংশগ্রহণ করছেন। ছেলে ফুটবল দলের পাশাপাশি নারী ফুটবল দল রয়েছে, নারী ক্রিকেট দল রয়েছে, ভলিবল, ব্যাডমিন্টন, সব কিছুতে আসলে ছেলেদের পাশাপাশি নারীরাও কিন্তু অংশগ্রহণ করছেন। তো সব মিলে আসলে বলা যায় যে এখানে এই খেলাকে ঘিরে বেশ উন্মাদনা কাজ করছে এই নরসিংদী সরকারি কলেজ মাঠে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও আসলে এখানে জড়ো হয়েছেন খেলাটি উপভোগ করার জন্য এবং এটি আগামী 15 দিন ব্যাপী চলবে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। রাকিবুল ইসলাম যুক্ত ছিলেন নরসিংদী থেকে। টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছে জেলার সবকটি উপজেলার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল পুলিশ লাইন্স থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ কাউসার। জেলা পুলিশের এমন আয়োজনকে ঘিরে উপস্থিত যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের যারা রয়েছে এখানে সম্প্রীতির সমাবেশে অংশ নিয়েছেন। আর এর আগে টাঙ্গাইলের যে ডিস্ট্রিক্ট লেক রয়েছে সেখান থেকে কিন্তু এই সম্প্রীতি একটা র্যালি বের হয়েছে। সেখানে প্রায় 5 শতাধিক হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের লোকজন অংশ নিয়েছে। তারা কিন্তু সবাই একটি কথাই বলছে যে এখানে এই দেশটা সকলের, আর এই দেশটা যেহেতু সকলের সেই জন্য সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে যে গুজব ছড়ানো হয় সেই গুজব যাতে না ছড়ানো হয়। আর এই কারণে কিন্তু সকলকে সচেতন থাকতে বলা হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই সমাবেশ শুরু হওয়ার আগে কিন্তু এখানে সম্প্রীতির সমাবেশের আগে এখানে একটি বৃক্ষরোপণ করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। এরপরে কিন্তু এই সমাবেশে বক্তব্য রাখছেন হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকজন। এখানে হিন্দু এবং মুসলিম যারা রয়েছেন সকলেই কিন্তু বলছেন যে কোনো ধর্মেরই কোনো দেশে অরাজকতা সৃষ্টির কোনো সুযোগ নেই, সব ধর্মেই শান্তির কথা বলা হচ্ছে। আর সব ধর্মে যেহেতু শান্তির কথা বলা হচ্ছে তাই তারা বলছেন যে 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে সকলেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আর এখানে যারা বক্তব্য উপস্থিত রয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, তিনি কিন্তু বলেছেন এই যে সম্প্রীতির সমাবেশ এটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হবে এবং তিনি বলছেন যে টাঙ্গাইল জেলা থেকে এটি পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় শুরু হবে। তো এই ছিল টাঙ্গাইলের সম্প্রীতির সমাবেশের সবশেষ মুক্তি। কাউসার আহমেদ যুক্ত ছিলেন টাঙ্গাইল থেকে। এর মধ্য দিয়ে শেষ হলো এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv।